আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শূন্য থেকে গণিত প্রস্তুতি প্লেলিস্টার আরেকটি নতুন অধ্যায়ের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ঐকিক নিয়ম অধ্যায়টাতে। হ্যাঁ, এই ঐকিক নিয়ম অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। চাকরির পরীক্ষায়, যে কোনো চাকরি পরীক্ষা, বিসিএস, প্রাইমারি বলুন, শিক্ষক নিবন্ধন, যে কোনো বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষাগুলোতে এই ঐকিক নিয়ম অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা থেকে অনেক ধরনের কোশ্চেন আসে। ঠিক আছে, তো আমরা চেষ্টা করব আমাদের এই ক্লাসটাতে, ঐকিক নিয়মের ক্লাসটাতে টোটাল A to Z ঐকিক নিয়মের একবারে বেসিক অঙ্কগুলো থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলো পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব, এবং সেই সাথে আমরা বেসিকটুকু অঙ্ক প্র্যাকটিস করতে করতে বেসিকটুকু ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। তো আমাদের বাম পাশে আমরা দেখতেছি যে আমরা আসলে কি কি টপিক নিয়ে আলোচনা করবো এখানে। আমাদের প্রথমটা হচ্ছে বেসিক ঐকিক নিয়মের অঙ্কগুলো আমরা ট্রাই করব। তারপর হচ্ছে যে সময় ও কাজ সংক্রান্ত কিছু ঐকিক নিয়মের অঙ্ক আছে, ওগুলো আমরা প্র্যাকটিস করব। শ্রমিক ও দিন সম্পর্কিত যে ঐকিক নিয়মের অঙ্কগুলো আছে ওগুলো প্র্যাকটিস করব। এমডিএচ মেথডের যে অঙ্কগুলো আছে, মানে একটা প্রশ্ন 3-4টা অংশ নিয়ে বড় বড় প্রশ্ন যেগুলো, ওগুলো সলভ করব। এবং পুরুষ মহিলা বালক সংক্রান্ত কতগুলো অঙ্ক আছে, বিভিন্ন চাকরি পরীক্ষা এগুলো এসে থাকে, এই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করবো। ঠিক আছে, তো এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে করে যে কোনো ক্লাস, নতুন ক্লাস আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে যাতে একটা নোটিফিকেশন দেয়। ঠিক আছে, ওকে, আমরা আমাদের ক্লাস শুরু করতেছি। আমাদের প্রশ্নটা হচ্ছে, জলিল মিয়া 5 সপ্তাহে 380 টাকা সঞ্চয় করলে একই হারে তিনি কত সপ্তাহে এই টাকার 2.6 গুণ সঞ্চয় করবে? আচ্ছা, তাহলে আমাদেরকে দুইটা জিনিস এখানে দেওয়া আছে, একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে টাকার পরিমাণ। অর্থাৎ এ, জলিল মিয়া 5 সপ্তাহে 380 টাকা সঞ্চয় করে। হ্যাঁ, প্রতি 5 সপ্তাহে তিনি 380 টাকা করে সঞ্চয় করলেন। এইভাবে তিনি যদি এই টাকা 2.6 গুণ টাকা সঞ্চয় করতে চান, তাহলে তার কতটুকু সময় লাগবে? ঠিক আছে, প্রথমে আমরা একবারে নর্মালি যেভাবে চিন্তা করি আমরা ওভাবে করা ট্রাই করি। খেয়াল করেন, এখানে 5 সপ্তাহে তিনি 380 টাকা সঞ্চয় করেন। আমাকে প্রশ্ন করা হচ্ছে, তিনি যদি এই টাকার 2.6 গুণ টাকা সঞ্চয় করতে চান, তাহলে কতটুকু সময় লাগবে? ঠিক আছে, এই তো। এখন এই 380 টাকা 2.6 গুণ মানে কত টাকা? 380 টাকার 2.6 গুণ মানে হচ্ছে 988 টাকা। ঠিক আছে, অর্থাৎ 380 টাকার 2.6 গুণ মানে হচ্ছে কত? 380 টাকার 2.6 গুণ মানে হচ্ছে 988 টাকা। ঠিক আছে, আচ্ছা, এখন এই যে আমার প্রশ্নটা এখন এরকম হয়ে গেল না, যে জলিল মিয়া 5 সপ্তাহে 380 টাকা সঞ্চয় করলে একই হারে তিনি কত সপ্তাহে 988 টাকা সঞ্চয় করবেন? কারণ এই 380 টাকার 2.6 গুণ মানে তো হচ্ছে 988 টাকা। তাহলে এই 988 টাকা সঞ্চয় করতে তার কত কত সপ্তাহ সময় লাগবে, এটা বের করতে হবে আমাকে। ঠিক আছে, তাহলে আমাকে বের করতে হবে কি সপ্তাহ, মানে সময়টা বের করতে হবে। তো ঐকিক নিয়মে যেটা বের করতে হয় সেটা সমান চিহ্নের ডান পাশে রাখতে হয়। ঠিক আছে, আর যেটা ইনফরমেশন আমাদেরকে দেওয়া থাকে সেটা বাম পাশে থাকবে। ঠিক আছে, আর যে জিনিসটা আমি বের করব সেটা সমান চিহ্নের ডান পাশে থাকবে। তাহলে আমি এই অঙ্কে সপ্তাহটা মানে সময়টা বের করবো, তার মানে সময়কে আমাকে ডান পাশে রাখতে হবে সমান চিহ্নের। তাহলে আমাকে দেওয়া আছে কি টাকার পরিমাণটা, তাহলে আমি 380 টাকা সঞ্চয় করতে 380 টাকা সঞ্চয় করতে সময় লাগে কয় সপ্তাহ? 5 সপ্তাহ। ঠিক আছে, এই যে অ্যারো দিয়ে বুঝালাম যে কি 380 টাকা 380 টাকা সঞ্চয় করতে সময় লাগে 5 সপ্তাহ, যেটাকে আমি একটা অ্যারো দিয়ে বুঝালাম। ঠিক আছে, আমরা যেহেতু আমরা এমসিকিউ বেসড পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, ঠিক আছে, সো আমরা যত রকম শর্টকাটে করা যায় ওভাবে ট্রাই করবো। তাহলে 380 টাকা সঞ্চয় করতে তার সময় লাগবে 5 সপ্তাহ। 1 টাকা সঞ্চয় করতে কি আরো বেশি সময় লাগবে না কম সময় লাগবে বলুন তো? 380 টাকা সঞ্চয় করতে যদি 5 সপ্তাহ সময় লাগে, 1 টাকা সঞ্চয় করতে সময় লাগবে আরো কম। তো কমের জন্য কি করতে হবে? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, এগুলো পূর্ণ সংখ্যা, 380টা পূর্ণ সংখ্যা না, তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কমের জন্য কি করতে হবে? ভাগ করতে হবে, কারণ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করলে শুধুমাত্র কি হবে? কমবে, আর গুণ করলে বেড়ে যাবে। তো যেহেতু আমাকে এখানে কমার জন্য হিসেব করতে হবে, আমি ভাগ করবো। তাহলে 380 ভাগ করে 380 নিচে চলে আসবে, আর উপর হচ্ছে কত? 5। ঠিক আছে, আচ্ছা, আমাকে বলছে একই হারে কত সপ্তাহে এই টাকার 2.6 গুণ সঞ্চয় করতে। তো এই 380 টাকার
2.6 গুণ কত টাকা? 988 টাকা। তার মানে 988 টাকা সঞ্চয় করতে তার সময় লাগবে কয় সপ্তাহ? খেয়াল করেন, আমি যখন এই লাইনটা হিসেব করছি তখন এটাকে তুলনা করছি। 380 টাকা কত সপ্তাহে সঞ্চয় করছেন? 1 টাকা সঞ্চয় করতে সময় আরো কম লাগবে, এই জন্য ভাগ করছি। এখন 1 টাকা সঞ্চয় করতে সময় লাগতেছে এই সময়টা, আর 988 টাকা সঞ্চয় করতে দেখেন তো, 1 টাকা সঞ্চয় করতে যদি এই সময় লাগে, 988 টাকা এর চেয়ে বেশি টাকা না? এর চেয়ে বেশি টাকা সঞ্চয় করতে আরো কি লাগবে? সময় আরো বেশি লাগবে, একের চেয়ে তো বেশি লাগবে। সুতরাং এখানে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 5 ইন্টু 988 আর নিচে হচ্ছে কত? 380। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি কাটাকাটি করি, 5 একে 5 সাথে কত? 35 থাকবে 3 30, তাহলে 5 6 30। ঠিক আছে? তারপর 76 দিয়ে যদি আমি 988 কে ভাগ করি তাহলে থাকবে 13। ঠিক আছে? কাটাকাটি করলে 13। তার মানে আমার সময় কত সপ্তাহ? 13 সপ্তাহ। আনসার হচ্ছে কত সপ্তাহ? 13 সপ্তাহ। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের গতানুগতিক নিয়মটা। আমরা নর্মালি যে অঙ্কগুলা ছোটবেলায় যেভাবে সলভ করতাম 7 8 এ, ঐকিক নিয়মের অঙ্কগুলা এইভাবে সলভ করতাম। আচ্ছা, এখন এই সেম অঙ্কটাকে আমি যদি একটু ডিফারেন্ট চিন্তা করি, জলিল মিয়া 5 সপ্তাহে 380 টাকা সঞ্চয় করে। এখন তিনি যদি এইভাবে একই হারে, মানে এই হারে যদি তিনি কত সপ্তাহে এই টাকার 2.6 গুণ সঞ্চয় করবেন? কোন টাকার? এই 380 টাকার 2.6 গুণ সঞ্চয় করতে হলে তার সময় কতটুকু লাগবে? এখন চিন্তা করেন, টাকা যদি 2.6 গুণ বেশি সঞ্চয় করতে চান, সময়ও ঠিক তত গুণ বেশি লাগবে। ঠিক আছে? অর্থাৎ 380 টাকার 2.6 গুণ টাকা যদি তিনি বেশি সঞ্চয় করতে চান, তার মানে তার সময়ও কি লাগবে? 2.6 গুণ বেশি লাগবে। কোন সময়টা? যে আমার 5 সপ্তাহ সময়টা দেওয়া আছে, এই 5 সপ্তাহের 2.6 গুণ বেশি সময় লাগবে। তো 5 সপ্তাহের 2.6 গুণ কত? 5 এর 2.6 গুণ কত দেখেন তো? 5 এর সাথে আমি 2.6 গুণ যদি আমরা গুণ করি তাহলে কত আসবে? 13 সপ্তাহ আসবে। 5 গুণ 2.6। ঠিক আছে? গুণ করলে কত আসবে? 13 সপ্তাহ আসবে। তার মানে আমি 13 সপ্তাহ আসবে। তার মানে খেয়াল করেন, আমি যদি টাকা 2.6 গুণ বেশি সঞ্চয় করতে চাই, 380 টাকার 2.6 গুণ টাকা সঞ্চয় করতে চাই, আমার সময়ও কি লাগবে? 5 সপ্তাহের 2.6 গুণ সময় লাগবে। তো এটা যে এক লাইনের মধ্যে আমরা আনসারটা করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, আমাদের এবারের প্রশ্নটা হচ্ছে, প্রতি কেজি চালের মূল্য, মানে 1 কেজি, হ্যাঁ, চালের মূল্য 32 টাকা, প্রতি কেজি গমের মূল্য 11 টাকা। হুম, হলে 160 কেজি গমের মূল্যে কত কেজি চাল কেনা যাবে? অর্থাৎ 160 কেজি গমের মূল্যে, 160 কেজি কিনতে যত গম কিনতে যত টাকা লাগবে, ওই টাকা দিয়ে আমি কত কেজি চাল কিনতে পারবো? আচ্ছা, খেয়াল করুন তো, আগে আমি 160 কেজি গমের মূল্য কত টাকা সেটা আগে আমাকে বের করতে হবে। আমাকে দেওয়া আছে 1 কেজি গমের মূল্য 11 টাকা। হ্যাঁ, 1 কেজি গমের মূল্য 11 টাকা। তাহলে 160 কেজি গমের মূল্য আরো কি হবে? বেশি হবে না? তাহলে বেশি হলে কত হবে? 160 গুণ 11, অর্থাৎ আমি 1 কেজি গমের মূল্য পাচ্ছি কত টাকা? 1 কেজি গমের মূল্য পাচ্ছি 11 টাকা। হ্যাঁ, তাহলে আমি 160 কেজি গমের মূল্য কত টাকা? 160 কেজি গমের মূল্য হচ্ছে 11 গুণ 160। ঠিক আছে? তাহলে 11 গুণ 160, আমরা 11 কে 160 দিয়ে গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে 160 কেজি গমের মূল্য। ঠিক আছে? তাহলে গুণ করলে কত আসবে? গুণ করলে আসতেছে 11 আর 160 যদি আমরা গুণ করি তাহলে আসবে 1760 টাকা। ঠিক আছে? অর্থাৎ আমার 160 কেজি গমের মূল্য হচ্ছে 1760 টাকা। ওকে, এখন এই 160 কেজি গমের মূল্য যদি 1760 টাকা হয়, আমার প্রশ্ন হচ্ছে যে 160 কেজি গমের মূল্যে আমি কত কেজি চাল কিনতে পারবো? ঠিক আছে? তার মানে আমি এই 1760 টাকা দিয়ে, এই 1760 টাকা দিয়ে কত কেজি চাল কিনতে পারবো? এখন কত কেজি চাল কিনতে পারবো সেটা নির্ভর করবে আমার চাল কেজি কত করে। প্রথম লাইনে আমাকে বলা হচ্ছে চাল হচ্ছে 32 টাকা করে কেজি। ঠিক আছে? তার মানে আমাকে কত কেজি চাল, হ্যাঁ, আমরা জানি যেটা বের করতে হবে সেটা সমান্তরাল ডান পাশে থাকবে। মানে কত কেজি চাল, চালের পরিমাণটা আমাকে বের করতে হবে। তো চালের পরিমাণটা ডান পাশে থাকবে, বাম পাশে অন্য কিছু থাকবে। তাহলে বাম পাশে আমার কি? প্রতি কেজি চালের মূল্য 32 টাকা, অর্থাৎ 32 টাকা দিয়ে আমি চাল কিনতে পারবো কয় কেজি? চাল কিনতে পারবো 1 কেজি। হ্যাঁ, 32 টাকা দিয়ে চাল কিনতে পারবো 1 কেজি। এখন 1 টাকা দিয়ে আমি চাল কিনতে পারবো কত কেজি? 1 টাকা দিয়ে চাল কিনতে পারবো আরো কম, 32 ভাগের 1 কেজি। ঠিক আছে? সুতরাং আমার 160 কেজি গমের মূল্যে কত কেজি চাল কেনা যাবে? তো 160 কেজি গমের দাম কত? 160 কেজি গমের দাম হচ্ছে 1760 টাকা। তার মানে 1760 টাকা দিয়ে আমি কতটুকু চাল কিনতে পারবো? খেয়াল করুন তো, 32 টাকা
32 টাকা দিয়ে কিনা যাবে 1 কেজি চাল। এখন টাকার পরিমাণ কমে যদি 1 টাকা হয় তাহলে আরো কম চাল কিনা যাবে, তাহলে কমের জন্য ভাগ করছি, ঠিক আছে। এখন 1 টাকা যদি এত কেজি চাল কিনা যায় তাহলে 1760 টাকায় কত কেজি চাল কিনা যাবে, তো 1 টাকায় এত কেজি চাল কিনা যাবে। তো চালের পরিমাণ, টাকার পরিমাণ যখন বেড়ে গেছে চালের পরিমাণও বাড়বে, বাড়লে কি করতে হবে গুণ, পূর্ণ সংখ্যা না এগুলা, এই পূর্ণ সংখ্যার জন্য বাড়লে গুণ করতে হবে। তাহলে আমার উপরে ছিল আগে 1, এখন আসবে কত, এই 1760, যেটা আমি গুণ করবো, হ্যাঁ। আর নিচে হচ্ছে কত, 32। আচ্ছা, আমি যদি 32 দিয়ে 1760 কে কাটাকাটি করি তাহলে আমার আনসার কত আসবে, 55 আসবে, ঠিক আছে। তার মানে আমি চাল কিনতে পারবো এই 160 কেজি গমের মূল্যে, আমি কত কেজি চাল কিনতে পারবো, 55 কেজি চাল কিনতে পারবো, ঠিক আছে। ওকে, আমাদের এবার প্রশ্নটা হচ্ছে তিনটি ঘোড়ার দাম, তিনটি ঘোড়ার দাম 5টি গরুর দামের সমান, ঠিক আছে। আবার তিনটি গরুর দাম 5টি গাধার দামের সমান, ঠিক আছে। 15টি ঘোড়ার দাম দেওয়া আছে, আমাকে বলছে 10টি ঘোড়া, 10টি গরু, 10টি গাধার দাম একত্রে কত টাকা, হ্যাঁ। একটু ডিটেলস দেখবো আমরা। তাহলে আমি প্রথম লাইনে একটু, আমরা জাস্ট বোঝার জন্য এমসিকিউ তে আমরা এত কিছু লিখবো না, মুখোমুখি শেপ করবো, বাট আমি বোঝার জন্য একটু প্রথম আমরা একটু ডিটেলস আলোচনা করতেছি। আমার এখানে তিনটা ঘোড়া, ঠিক আছে, তিনটা ঘোড়ার দাম 5টা গরুর দামের সমান, ঠিক আছে। 5টি গরু মানে তিনটা ঘোড়ার দাম সমান হচ্ছে 5টা গরুর দাম। আবার বলা হচ্ছে তিনটা গরুর দাম, তিনটা গরুর দামের সাথে, তিনটি গরুর দামের সাথে 5টি গাধার দাম সমান বলা হচ্ছে, ঠিক আছে। 5টি গাধা, তো বুঝেন আপনারা, খুবই সহজ অঙ্ক। এখন 15টি ঘোড়ার দাম 9000 টাকা হলে 10টি ঘোড়া, 10টি ঘোড়া, আচ্ছা 15টি ঘোড়ার দাম দেওয়া আছে, দেখেন তো ঘোড়ার দামের সাথে কার দামের সম্পর্ক আছে, ঘোড়ার দামের সাথে গরুর দামের সম্পর্ক আছে, ঠিক আছে। ঘোড়ার দামের সাথে সম্পর্ক আছে কার দামের, ঘোড়ার দামের সম্পর্ক আছে গরুর দামের। আবার গরুর দামের সাথে সম্পর্ক আছে কার দামের, গাধার দামের। তার মানে আমি ঘোড়ার দাম জানলে গরুর দাম জানতে পারবো, আর গরুর দাম বের করতে পারলে আমি গাধার দাম বের করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে ঘোড়ার দামের সাথে যেহেতু গরুর দামের সম্পর্ক আছে, আমাকে ঘোড়ার দাম দেওয়া আছে এখানে, আমি ঘোড়ার দামটা নিয়ে একটু আলোচনা করি আগে, ঠিক আছে। তো 15টা ঘোড়ার দাম দেওয়া আছে 9000 টাকা, 15টা ঘোড়ার দাম দেওয়া আছে 9000 টাকা, ঠিক আছে। আচ্ছা, তাহলে 15টা ঘোড়ার দাম যদি 9000 টাকা হয়, খেয়াল করেন, 15টা ঘোড়ার দাম যদি কত হয়, 9000 টাকা হয়, একটা ঘোড়ার দাম কত, একটা ঘোড়ার দাম কত, একটা ঘোড়ার দাম হচ্ছে আরো কম হবে, কম হলে ভাগ হবে 15 আর উপর হচ্ছে কত, 9000। তাহলে কাটাকাটি গুলো কত হবে, 6 15 90, শূন্য শূন্য কাটা 600 টাকা। অর্থাৎ একটা ঘোড়ার দাম হচ্ছে কত টাকা, 600 টাকা, মানে প্রতিটা ঘোড়ার দাম কত টাকা করে, 600 টাকা করে। এখন আমাকে বলছে প্রথম অপশনে প্রথম লাইনটা বলছে কি 10টা ঘোড়ার দাম বের করতে, তো একটা ঘোড়ার দাম যদি 600 টাকা করে হয়, 10টা ঘোড়ার দাম কত হবে, 10টা ঘোড়ার দাম হবে 6000 টাকা। তার মানে আমি 10টা ঘোড়ার দাম পেয়ে গেছি, সেটা হচ্ছে 6000। ওকে, আচ্ছা এখন আমাকে 10টা গরুর দাম বের করতে হবে আগে, এরপরে এখন এই ঘোড়ার দামের সাথে কিন্তু গরুর দামের একটা সম্পর্ক আছে, কি রকম, যে তিনটা ঘোড়ার দাম 5টা গরুর দামের সমান, তিনটা ঘোড়ার দাম 5টা গরুর দামের সমান, ঠিক আছে। এখন একটা ঘোড়ার দাম যদি কত হয়, 600 টাকা করে হয়, তিনটা ঘোড়ার দাম তাহলে কত টাকা, তিনটা ঘোড়ার দাম হচ্ছে 1800 টাকা, ঠিক আছে। তিনটা ঘোড়ার দাম কত টাকা, একটা ঘোড়ার দাম যদি 600 টাকা করে হয়, তিনটা ঘোড়ার দাম কত, তিনটা ঘোড়ার দাম হচ্ছে 600 গুণ 3, অর্থাৎ কত টাকা, 1800 টাকা। তার মানে এই 5টা গরুর দাম কত, 5টা গরুর দাম 1800 টাকা, ঠিক আছে। তাহলে 5টা গরুর দাম কত, আমরা কি বলতে, যেহেতু এই তিনটা ঘোড়ার দাম যেহেতু 1800 টাকা, 1800 টাকা, তাহলে আমরা বলতে পারবো তিনটা গরুর দাম আর 5টা গরুর দাম সমান বলছে না। তার মানে 5টা গরুর দামও কত টাকা, 5টা গরুর দাম হচ্ছে 1800 টাকা, ঠিক আছে। সুতরাং এখান থেকে আমরা একটা গরুর দাম বের করি মনে মনে, তাহলে একটা গরুর দাম হচ্ছে কত, আরো কম হবে, কম হলে ভাগ করতে হবে 5 আর উপর হচ্ছে কত, 1800। আমরা যদি কাটাকাটি করি 3 5 15, 5 6 30, শূন্য, অর্থাৎ 360 টাকা। অর্থাৎ একটা গরু কত টাকা করে, 360 টাকা করে, ঠিক আছে। মানে প্রতি গরুর দাম 360 টাকা, আমাকে বের করতে হবে 10টা গরুর দাম, তো একটা গরু যদি 360 টাকা করে হয়, 10টা গরুর দাম আরো বেশি হবে, বেশি হলে কি করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে। তো 360 কে 10 দিয়ে গুণ করলে কত হবে, 3600 টাকা হবে, কত টাকা হবে, 3600। অর্থাৎ 10টা গরুর দাম আমি পেয়ে গেলাম 3600 টাকা, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে 10টা গাধার দাম, তো গাধার দামের সাথে কার দামের সম্পর্ক, গরুর দামের সাথে গাধার দামের সম্পর্ক, অর্থাৎ তিনটা গরুর দাম 5টা গাধার দামের সমান। তো একটা গরুর দাম কত টাকা করে, একটা গরুর দাম হচ্ছে 360 টাকা করে, কত টাকা করে, একটা গরু আমরা কত টাকা করে পাইছিলাম, একটা গরুর দাম পাইছি 360 টাকা করে, ঠিক আছে। তো একটা গরুর দাম যদি 360 টাকা করে হয়,
আমি যদি 5টা গাধার দাম বের করতে চাই তাহলে আমাকে 3টা গরুর দাম জানতে হবে। তো একটা গরু 360 টাকা করে হলে 3টা গরুর দাম কত হবে? 3টা গরুর দাম হবে 300 হচ্ছে 900, 1080 টাকা, ঠিক আছে? তার মানে তিনটা গরুর দাম হচ্ছে কত? 3টা গরুর দাম হচ্ছে 1080 টাকা। তো 3টা গরুর দাম যদি 1080 টাকা হয়, 3টা গরুর দাম তো 5টা গাধার দামের সমান। তার মানে 5টা গাধার দাম কত? 5টা গাধার দাম হচ্ছে 1080 টাকা। যেহেতু 3টা গরুর দাম 5টা গাধার দামের সমান, 3টা গরুর দাম 1080 টাকা হলে 5টা গাধার দাম কত হবে? 1080 টাকা হবে। তো আমাকে বের করতে বলছে, আমি এখান থেকে একটা গাধার দাম বের করি আগে। তাহলে একটা গাধার দাম কত হবে? নিচে 5 হবে আর উপর হচ্ছে 1080। আমরা যদি কাটাকাটি করি, 5 একে 5 দুগুণা 10, ঠিক আছে? 5 একে 5, 5 6 30, ঠিক আছে? 216 টাকা করে। একটা একটা গাদার দাম কত টাকা করে? 216 টাকা করে। তো আমাকে কয়টা গাদার দাম বের করতে হবে? 10টা গাদার দাম। তো একটা গাদার দাম যদি 216 টাকা হয়, 10টা গাদার দাম হলে আরো 10 গুণ করতে হবে। তো গুণ করলে গুণফল কত আসছে? 2160 টাকা। তার মানে গাদার দাম আসতেছে কত টাকা? 10টা গাদার দাম কত আসতেছে? 10টা গাদার দাম আসতেছে আমার 2160 টাকা। তো আমাকে বলছে 10টা গরু, 10টা গাধা এবং 10টা ঘোড়ার দাম একত্রে কত টাকা। তাহলে আমরা যোগ করি, 0 যোগ করলে 6, 6 একে 7, 9, 11, মানে 11,760 টাকা। 10টা গরু, 10টা গাধা, 10টা ঘোড়ার দাম একত্রে 11,760 টাকা, ঠিক আছে? আচ্ছা, আমাদের এবারে যে প্রশ্নটা হচ্ছে, 6 ফুট দীর্ঘ একটি বাঁশের 4 ফুট ছায়া হয়, ঠিক আছে? একই সময় একটি গাছের ছায়া 64 ফুট লম্বা, ঠিক আছে? গাছটির উচ্চতা কত ফুট? অর্থাৎ একটা গাছ, একটা বাঁশের 6 ফুট দৈর্ঘ্যের একটা বাঁশের ছায়া হচ্ছে 4 ফুট, ঠিক আছে? এখন একইভাবে একই সময়ে একটা গাছ যদি 64 ফুট লম্বা হয়, গাছের ছায়া যদি 64 ফুট লম্বা হয়, তাহলে গাছটার উচ্চতা কত ফুট? আচ্ছা, আমরা জানি ওইখানে কি ডান পাশে রাখতে হবে, যেটা বের করতে হবে ডান পাশে। তো আমাকে উচ্চতাটা ছায়াটা দেওয়া থাকবে, উচ্চতাটা বের করতে হবে, তাহলে উচ্চতা ডান পাশে থাকবে। তাহলে আমি প্রথম লাইনে যে ক্লু আমাকে দেওয়া আছে দুটোটাই, যে 6 ফুট দীর্ঘ একটি বাঁশের 4 ফুট ছায়া হয়, অর্থাৎ 4 ফুট ছায়া হলে, ছায়া যদি 4 ফুট হয়, তাহলে উচ্চতা হচ্ছে কয় ফুট? উচ্চতা হচ্ছে 6 ফুট। এটা হচ্ছে ছায়া। ছায়া 4 ফুট হলে, ছায়া 4 ফুট হলে 6 ফুট কি হচ্ছে? উচ্চতা হচ্ছে। তো ছায়া যদি 1 ফুট হয়, ছায়া যদি 1 ফুট হয়, অর্থাৎ ছায়া যদি কমে কমে তাহলে উচ্চতাও কমবে। 4 ফুট থেকে ছায়া কমে 1 ফুট হয়েছে, তাহলে আমার উচ্চতাও কমবে। কমলে কি করতে হবে? এগুলো যেহেতু পূর্ণ সংখ্যা, কমলে ভাগ করতে হবে, তাহলে 4 নিচে আসবে, উপরে 6 আসবে। তো আবার প্রশ্ন হচ্ছে যে, একই সময়ে একটি গাছের ছায়া 64 ফুট লম্বা হলে উচ্চতা কত ফুট? তাহলে একই সময়ে যদি একটা গাছের ছায়া যদি কি হয়? 64 ফুট লম্বা হয়, ঠিক আছে? তাহলে ছায়া যদি 64 ফুট হয়, তাহলে উচ্চতা কত ফুট হবে? তাহলে কয় ফুট হবে? দেখেন, 1 ফুট হলে ছায়া, 1 ফুট হলে উচ্চতা এটা। তো ছায়া বেড়ে যখন 64 ফুট হবে, উচ্চতা অটোমেটিক বাড়বে। তো বাড়লে কি করতে হবে? এগুলো পূর্ণ সংখ্যা না, এটা পূর্ণ সংখ্যা না? বাড়লে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাড়লে গুণ, কমলে ভাগ। যেহেতু এটা বাড়বে এখন, তাহলে গুণ করতে হবে 6 ইন্টু 64, আর নিচে হচ্ছে কত? নিচে হচ্ছে 4, ঠিক আছে? আমরা যদি কাটাকাটি করি, 4 ষোলো কত? 4 একে 4, 4 6 24, অর্থাৎ 4 ষোলো 64, হ্যাঁ? তাহলে গুণ করে 16 আর 6 গুণ করলে কত হবে? 96 হবে। অর্থাৎ 64 ফুট লম্বা হলে, ছায়া যদি 64 ফুট হয়, তাহলে গাছটার উচ্চতা হবে কতটুকু? 96 ফুট, ঠিক আছে? আচ্ছা, আমাদের এবার প্রশ্ন হচ্ছে, 6টি গরুর জন্য যা ব্যয় হয়, 4টি মহিষের জন্য তা ব্যয় হয়। 10টি মহিষ পুষতে যা ব্যয় হয়, তাতে কতটি গরু পোষা যাবে? অর্থাৎ আমি 6টি গরু পুষতে আমি যত টাকা ব্যয় করতে পারি বা যতটুকু ব্যয় করতে হয়, ওই পরিমাণ দিয়ে আমি 4টা মহিষ পুষতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে প্রশ্ন করতেছে যে, যদি 10টা মহিষ পুষতে যা ব্যয় হবে, আমার 10টা মহিষ পুষতে আমার যা ব্যয় হবে, তা দিয়ে আমি কতটা গরু পুষতে পারবো? তার মানে আমাকে গরুর সংখ্যা বের করতে হবে। তাহলে আমি গরুর সংখ্যাটাকে ডান পাশে রাখবো, হ্যাঁ? তাহলে আমার প্রথম লাইনে যেটা বলা আছে যে, 6টি গরুর জন্য যা ব্যয় হয়, 4টি মহিষের জন্য তা ব্যয় হয়। যেহেতু আমাকে গরুর আনসারটা বের করতে হবে, গরুর সংখ্যা বের করতে হবে, তাহলে গরুটা আমার ডান পাশে থাকবে, বাম পাশে তাহলে কি থাকবে? মহিষ থাকবে। তার মানে 4টি মহিষের জন্য যা ব্যয় হয়, তা দিয়ে আমি কয়টা গরু পুষতে পারবো? 6টা গরু পুষতে পারবো, ঠিক আছে? 4টা মহিষের জন্য আমি যা ব্যয় করবো, তা দিয়ে আমি 6টা গরু পুষতে পারবো। যেহেতু আমাকে গরুর সংখ্যা বের করতে হবে, সেজন্য এটাকে আমি ডান পাশে রাখছি, ঠিক আছে? এখন এরপর আমাকে এককে চলে যেতে হবে। সেটা হচ্ছে কি, 4টা মহিষের জন্য যদি আমি, এটা হচ্ছে মহিষ, এটা মাথায় রাখবেন, এগুলো হচ্ছে মহিষ, এটা হচ্ছে গরু।
তাহলে এই 4টা মহিষের জন্য যা ব্যয় হয় তা দিয়ে আমি 6টা গরু পুষতে পারবো। তাহলে একটা মহিষের জন্য যা ব্যয় হবে, তাহলে খেয়াল করেন 4টার জন্য 6টা গরু পোষা যায়। মহিষের সংখ্যা যখন কমবে অটোমেটিক গরুর সংখ্যা কি কমে যাবে। কমলে কি করতে হবে, ভাগ করতে হবে। যেহেতু এগুলো পূর্ণ সংখ্যা, সবসময় ভাগ করতে হয় না কমার জন্য, তবে যেহেতু এটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার জন্য কমলে ভাগ, বাড়লে গুণ। ঠিক আছে। আচ্ছা, তারপর তাহলে উপর আছে কত, 6। সুতরাং কয়টা মহিষ, 10টা মহিষ পুষতে কতটা গরু পুষে যাবে। তাহলে 10টা মহিষ পোষার জন্য গরু পুষে যাবে কয়টা, এটা আমরা বের করবো এখন। এখন একটা মহিষের জন্য আমি পুষতে পারবো এতটা গরু। ঠিক আছে। এখন মহিষ যখন বেড়ে 10টা হয়েছে, অটোমেটিকলি এদিকেও বাড়বে। তো বাড়লে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 6 আগে থেকে আছে, এই 10টা তাহলে কি হবে, গুণ হবে। নিচে 4। হ্যাঁ, আমরা যদি কাটাকাটি করি, 2 দুগুণা 4, 5 দুগুণা 10। ঠিক আছে। 3 দুগুণা 6, তাহলে 3 পাঁচা কত, 15। অর্থাৎ আমি 10টা মহিষ পুষতে যা ব্যয় হবে তা দিয়ে আমি 15টা কি করতে পারবো, গরু পুষতে পারবো। ঠিক আছে। আনসার, রাইট আনসার হচ্ছে 15। আচ্ছা। আচ্ছা, তো আপনাদের ক্লাসগুলো যদি ভালো রাখে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং নিয়মিত ক্লাসগুলো যেহেতু আপনি আপলোডের সাথে সাথে যদি দেখতে পারেন, তার জন্য আপনি বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর ক্লাসগুলো অবশ্যই শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে আপনার যে সহপাঠীরা আছে, যারা জব প্রিপারেশন নিচ্ছে, একটু ভালো গাইডলাইন পেলে ম্যাথটা ভালো করতে পারবে চাকরি পরীক্ষাতে, তাদের জন্য উপকার হবে। ঠিক আছে।